সবাই সিনেমা দেখে খুব অভিভূত। নীলপদ্ম সিনেমা দেখে বের হলাম। আমাদের আরণ্যক নাট্য দলের বড় ভাই সুজাত শিমুল ভাই, ভাইয়ের অভিনয় দেখে খুব ভালো লাগলো। আমার দর্শক হিসেবে দেখে মনে হয়েছে যে আমার পরিচালক সেই চিত্রনাট্য খুব সার্থকভাবে আমাকে পর্দায় দেখাতে পেরেছে। আমি আজকে এসেছি বাংলাদেশ জাতীয় জাদুঘর। আসলে জাদুঘরে অনেকেই জাদুঘরের যে বিভিন্ন প্রদর্শনের ব্যবস্থা সেগুলো দেখতে আসেনি। আজকে ঢাকা 23তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আসছি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলতেছে, যেটা 11 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত চলবে এই জানুয়ারি মাসে। সেই প্রদর্শনীর আজকে নীলপদ্ম বাংলা চলচ্চিত্র, যেটি প্রথম প্রিমিয়ার শো হলো, সেটা আমরা উপভোগ করব, সেটার জন্যই আসলে আসা। তো এই ত্রয়োদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি 11 তারিখ থেকে উদ্বোধন হয়ে চলতেছে, 19 তারিখ পর্যন্ত চলবে। এটার দেশি এবং বিদেশি অনেকগুলো দেশ মিলে আসলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এখানে দেশের চলচ্চিত্র ছাড়াও বিদেশি চলচ্চিত্র দেখারও ব্যবস্থা আছে। প্রতিদিন সন্ধ্যা 7টায় এই প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। আজকে তৌফিক এলাহির ভাইয়ের একটা সিনেমা নীলপদ্ম, সেটা আমরা দেখব। এই সিনেমার রুনা খান, সুজাত শিমুল, রোকেয়া প্রাচী ছাড়াও আরও অনেকে অভিনয় করছে। এই চলচ্চিত্রের প্রিমিয়াম শো সন্ধ্যা 7টায় শুরু হবে। জাতীয় জাদুঘরের 3 তলায় এই মেইন অডিটোরিয়াম, এটার মধ্যেই আসলে সেই প্রোগ্রামটি হচ্ছে। এখান দিয়ে ঢুকতে হবে। মানে অনেক লোক, আসলে চলচ্চিত্র উৎসবে অনেক লোকের সমাগম। 3 তলায় প্রধান মিলনায়তনের এখানে বেশ কিছু চলচ্চিত্রের পোস্টার এবং শোভা পাচ্ছে। এখানে অনেকগুলো সিনেমার, এটা আসলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, তাই দেশি এবং বিদেশি অনেক সিনেমার পোস্টার এবং সেই সিনেমা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল লেখা আছে। দেখতে যাচ্ছি তৌফিক এলাহি পরিচালিত নীলপদ্ম। এই সিনেমাটি দৈর্ঘ্য 65 মিনিট এবং সিনেমাটি দেখার পরে আপনাদের সবার জন্য কিন্তু কিউএনএ সেশন ওপেন থাকছে। সুতরাং সিনেমার সাথে সম্পৃক্ত যারা আছে তারা কিন্তু থাকছেন আপনাদের জন্য। আর গণমাধ্যম থেকে যারা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে, প্লিজ আমাদের দর্শকদের জন্য এই আয়োজনটি আপনারা আমাদের দর্শকদেরকে সহযোগিতা করবে, যাতে তাদের কোনো ধরনের সমস্যা না হয় সিনেমাটি দেখার সময়। আর তৌফিক ভাই যেটি বলেছেন, সিনেমা চলাকালীন সময় আপনাদের প্রতি অনুরোধ থাকবে কোনোভাবে আপনারা কোনো ক্লিপ নেবেন না। আর গণমাধ্যমের জন্য নির্দেশনা হচ্ছে যে আপনারা সিনেমা শুরু হওয়ার পরে 2-1 মিনিটের মধ্যে প্লিজ ক্যামেরাটা বন্ধ করে ফেলবেন। দর্শক সারিতে এখনো বসে আছি, সবাই সিনেমা দেখে খুব অভিভূত। চলে গেছে এতক্ষণ আমরা নীলপদ্ম সিনেমাটি দেখলাম। এই সিনেমাটির পরিচালক তৌফিক এলাহি ভাই এবং এটার মুখ্য চরিত্রে অভিনয় করছে রুনা খান এবং আরও অনেকেই, অমি, মামুন অমি এবং সুজাত শিমুল ভাই, রোকেয়া প্রাচী সহ আরও অনেকে।
সিনেমাটি আসলে অ্যাডাল্ট কন্টেন্ট বলা যায়, তাই না? যে বড়দের ফ্যামিলি নিয়ে ওইভাবে আসলে দেখার মতো না, তবে সিনেমাটি খুব সুন্দর। কাহিনী এবং চিত্রনাট্য ভালো লেগেছে সবারই, দর্শকরাও খুব মজা পাইছে। এই যে তুহিন ভাই ছিল, এখন আসলে দর্শক সারিতে আমরা ছাড়া কেউ নাই, সবাই চলে গেছে। চলেন, এটা ছিল আসলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন না তুহিন ভাই, মেন যে অডিটোরিয়াম সেটি। সিনেমা শেষে নায়িকার ইন্টারভিউ হচ্ছে। রুনা খানের ইন্টারভিউ চলতেছে সিনেমা শেষে, সাংবাদিকরা ঘিরে ধরছে আসলে, সবাই খুব অভিভূত। আজকে আসলে রুনা খানের অভিনয় খুবই সুন্দর ছিল, সবার দৃষ্টি রুনা খানের দিকে। এই সেই নীলপদ্ম সিনেমার নায়িকা, হিরোইন। নীলপদ্ম সিনেমার মুখ্য ভূমিকা অভিনয় করে আসলে প্রশংসিত রুনা খান। এই সেই নীলপদ্ম নায়িকা রুনা খান। সাংবাদিক ভাইরা সব ঘিরে ধরছে, এই যে ক্যামেরা। নীলপদ্ম সিনেমা দেখে বের হলাম। আমাদের আরণ্যক নাট্য দলের বড় ভাই সুধার শিমুল ভাই, ভাইয়ের অভিনয় দেখে খুব ভালো লাগলো। সো ভাইও অন্যতম মুখ্য ক্যারেক্টারই বলা চলে নীলপদ্মের। শিমুল ভাই ক্যারেক্টার নামটা পারভেজ ভাই নামে, একদম সিনেমার শুরুর দিকেই ভাই আছে। তো ভাইয়ের একটু এই সিনেমার ছোট কোনো একটা এক্সপিরিয়েন্স যদি ভাই শেয়ার করতেন। ভাই সিনেমা তো অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়, জাস্ট আমার চ্যানেলের জন্য ছোট্ট একটা, যদি আপনার টাইম নাই আমি জানি, জাস্ট ছোট্ট একটা কোনো যদি। হ্যাঁ, ধন্যবাদ মেহেদি নিজেই বললো, মেহেদি অবশ্য আমার ছোট ভাই, আরণ্যকে একসাথে কাজ করতে হয়তো পেশার কারণে সম্ভব হচ্ছে না। তো ধন্যবাদ, সিনেমার প্রিমিয়ারে এসে দেখা হয়ে গেল। তো এই সিনেমাটা হচ্ছে আসলে পরিচালক তৌফিক এলাহি, উনি একজন শিক্ষক নর্থ সাউথ ইউনিভার্সিটির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের, এবং গল্পটা অনেক চমৎকার। সিনেমার নাম তো আপনারা জেনে গেলেন, নীলপদ্ম অর্থাৎ নীলা চরিত্রকে কেন্দ্র করে তার চারপাশে যে চরিত্রগুলোর মধ্যে একটি চরিত্র আমি করেছি, পারভেজ চরিত্রের নাম। তো এটি হচ্ছে আসলে সেক্স ওয়ার্কারদেরকে নিয়ে যে গল্প, তাদের জীবনের যে টানাপোড়েন, তাদের যে সোসাইটি, তাদের যে আবেগ অনুভূতির সামাজিক মূল্যায়ন এবং সমাজে তাদের যে অবস্থান, সব কিছু মিলে তাদের যে আইডেন্টিটি, সব কিছু মিলে চরম দুঃখ দুর্দশার একটি গল্প। এবং তাদের যে আসলে কোনো ধর্ম, তাদের দেশ আইডেন্টিটি ক্রাইসিসে যে ভোগে, এটাও তো তুলে ধরার চেষ্টা করা, আইডেন্টিটি ক্রাইসিসে তারা ভোগে সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো আমি মনে করি এই ধরনের গল্প এক ধরনের মানবাধিকারের বিষয় চলে আসে। তার কারণ সামাজিকভাবে মানুষের যে অধিকার, সমাজে বসবাস করার যে অধিকার, একটি ব্যক্তিগত পরিচয় নিয়ে, সামাজিক পরিচয় নিয়ে বসবাস করার যে অধিকার, সেই ধরনের সচেতনতামূলক এক ধরনের গল্পের আভাস এই চলচ্চিত্রে আছে। আমি মনে করি এই ধরনের চলচ্চিত্র নির্মাণটা হচ্ছে এক ধরনের সামাজিক দায়বদ্ধতা থেকে, কারণ হচ্ছে আমাদের অনেক দায় আছে, শিল্পী কলাকুশলী যারা লেখেন, যারা নির্মাতা, তাদের একটা দায় থাকে, সামাজিক দায় থাকে যে গল্পের মধ্য দিয়ে, লেখনের মধ্য দিয়ে সমাজের সেই গল্পগুলোকে, টানাপোড়েনের গল্পগুলোকে তুলে আনা। তো এই গল্পের মধ্য দিয়ে এটি সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যদি কনসাসনেস বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়, রেজ করা যায়, তাহলে তো এই জাতিগোষ্ঠী বা এই যে কমিউনিটিকে নিয়ে এই সিনেমার গল্প, এই কমিউনিটির পাশে মানুষ দাঁড়াবে, সরকার দাঁড়াবে, রাষ্ট্র দাঁড়াবে, বিভিন্ন সংস্থা দাঁড়াবে।
হয়তো বা অদূর কিংবা সুদূর ভবিষ্যতে তাদের একটা সুন্দর জীবনের পরিণতি দাঁড়াতে পারে। আর ভাই এটা তো অরিজিনালি দৌলতদিয়া পল্লীতেই, হ্যাঁ একদম অরিজিনালি দৌলতদিয়া যে সেক্স ওয়ার্কারদের যে পল্লীটা আছে সেই পল্লীতে করা হয়েছে, খুবই টাফ একটা এনভায়রনমেন্টে এটা করা হয়েছে। আর এটা বাংলাদেশে তো এই প্রথম, এটা আমি যতটুকু জানি ইউএসএ নিউ ইয়র্কে মনে হয় একটা চলচ্চিত্র বাইরে কয়েকটি চলচ্চিত্র উৎসবে গিয়েছে, স্ক্রিনিং হয়েছে, এবার এখানে দেশে প্রথম এই 23rd যে ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে, এরপর হল রিলিজ হবে। তো সবাইকে অনুরোধ করব, যারা আপনারা দর্শক, আপনারা আমাদের লক্ষ্যে, আপনারা দেখলে আমরা অনুপ্রাণিত হব এবং যারা নির্মাতা তারা ভালো কিছু নির্মাণ করার অনুপ্রেরণা পাবেন। আর গণমাধ্যম যারা আছেন সবাইকে অনুরোধ করব সঠিক এবং বস্তুনিষ্ঠ তথ্য এবং সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে এই সিনেমার সামনের পথকে সুগম করার জন্য। ওকে শিমুল ভাই, ভালো থাকবেন। আমার অভিনয় আমার কখনো ভালো লাগে, এখন পর্যন্ত লাগেনি, বাকি জীবনে কোনোদিন লাগবে কিনা জানি না, সেটা তো ভবিষ্যৎ। আমার নিজের কাজ দেখে আমি আসলে শুধু ভুলগুলো দেখতে পারি। আমার কাজ আমাকে কখনই সন্তুষ্ট, এখন পর্যন্ত পারে কোনো কিছু আমাকে সন্তুষ্ট করতে। তবে যেটা আপনি বলেছেন এন্ডিং বলতে মানে পরিচালক যেই, আমি নিজেও তো আজকে প্রথম দেখলাম সিনেমাটা, আমার পরিচালক আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য, যৌনকর্মীদেরকে নিয়ে যে গবেষণা করেছেন, বহু জনের জীবনের অংশ গল্প আলাদা আলাদা করে শেয়ার করেছেন যে এমন ঘটনা ঘটে, এই ঘটনা ঘটে, এই ঘটনা ঘটে। তো আমার পরিচালক সবগুলো মানে অনেকগুলো ঘটনা গল্প মিলিয়ে তিনি একটা গল্প লিখেছেন, অনেকজনের জীবনের গল্প মিলে তিনি একটা সিনেমার জন্য চিত্রনাট্য তৈরি করেছেন। আমার দর্শক হিসেবে দেখে মনে হয়েছে যে আমার পরিচালক সেই চিত্রনাট্যটা খুব সার্থকভাবে আমাকে পর্দায় দেখাতে পেরেছেন, যে তিনি মূলত যে জিনিসটা বলতে চাচ্ছিলেন যে ওদের জীবনের মানে ওদের জীবনের কথা বা ওদের কথা। হ্যাঁ, আমি সিনেমাটা দেখে আমার মনে হয়েছে যে এই ওদের কথা তো বটেই, বোধহয় একটু আমরা সাধারণত যেভাবে ভাবি, আমাদের যে একটা মাইন্ডসেট হয়ে আছে, সেই জায়গা থেকে বেরিয়ে কি একটু অন্যভাবে ভাবতে পারি, এটা আমার মনে হয়েছে দর্শক হিসেবে এটাই আমার পরিচালকের সবচেয়ে বড় সার্থক। আচ্ছা আপু, আরেকটি বিষয়, সেটা আমি দেখছি যে ছবি প্রেস ব্রিফিং থেকে শুরু করে এখনো আপনি কথা বলছেন এবং পরিচালক আছে বলছেন যে বেশিরভাগই শুনছি যৌনপল্লী, এই বিষয়টাকে আপনি কি হাইলাইট করতে চাচ্ছেন, নাকি একজন সংগ্রামী নারীর জীবন কাহিনী তুলে ধরতে চাচ্ছেন? সিনেমাটাই তো একজন যৌনকর্মীকে নিয়ে, শুটিং হয়েছে যৌনপল্লী, তো একটা যৌনকর্মীর জীবনের গল্প, তার কথা আসবে না, মানে তার কথাই তো বলবো, কি বলবো। সেইখানে শুটিং এর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? খুবই চ্যালেঞ্জিং হওয়ার কথা, সেই জিনিসটা যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। হ্যাঁ, খুব চ্যালেঞ্জিং বলতে কি, যে শুটিং করতে যাবার আগে তো সিনেমার টিম থেকে একটা পারমিশন নিয়ে যাওয়া হয়, সেই সহযোগিতাটা আমরা ওখান থেকে পুরোপুরি পেয়েছি। আর যেটা হয়েছে যে আমি এর আগেও বলেছি যে আমি প্রথম গিয়েছি ওই জায়গাটা, মানে দৌলতদিয়াতে আমি প্রথম গিয়েছি। তো আমার সবচেয়ে বেশি ভালোবাসার অনুভূতি নিয়ে আমি ফিরেছি ওখানকার মেয়েদের কাছে। ওরা আমাকে আমার পুরো টিমকে যে পরিমাণ সহযোগিতা করেছে আমাদের কাজের ক্ষেত্রে সার্বিকভাবে, সেটা ভীষণ রকম একটা দারুণ গল্প। হ্যাঁ, আর আপনি একটু আগে যে ভাইয়া প্রশ্ন করেছিলেন যে সংগ্রামী মানুষ, আমরা তো ভাই সবাই সংগ্রাম করেছি, পৃথিবীর সব মানুষের জীবনেই কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। আর এখানে যেহেতু আমরা একটা নির্দিষ্ট পেশার মানুষের কথা বলছি, সেই জন্য বারবার ওই পেশাটা উচ্চারিত হচ্ছে, তাদের যে জায়গাটায় তাদের বসবাস সেই জায়গাটার নাম উচ্চারিত হচ্ছে। আমি বোঝাতে পেরেছি কি?